ঠিক লোকটাকে ঠিক জায়গায় বসানো হয়নি, এবং এটা আমাদের প্রধান উপদেষ্টা স্বীকারও করছেন। উনি কিন্তু স্বীকার করেছেন আমরা তো এই কাজের লোক না। শুনেন, প্রধান উপদেষ্টার কিছু কিছু জায়গায় আমি বুঝি না, মানে উনি বলছেন যে আমি এই কাজের লোক না, ভালো কথা, আমাকে ওরা আনছে, এটুকু ভালো কথা। ওনার একটা জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে গ্রহণযোগ্যতা আছে, এটাও ভালো কথা। খারাপ কথা কোন না জানেন, যখন নাকি কেউ বোঝে যে আমি এই কাজটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট পারসন না, অথচ আমাকে দায়িত্বটা নিতে হবে কারণ আমার গ্রহণযোগ্যতা ভালো, তখন তার প্রথম কাজটা কি জানেন? প্রথম কাজটা হলো আমার আশেপাশে এমন এমন যোগ্য লোককে আমি নিয়ে আসবো যে আমি যে কিছু জানি না এটা যেন কেউ বুঝতেই না পারে। সমস্ত যোগ্য লোক আমার কাজটা করে দেবে, আমি মাঝখানে বসে থাকবো। এটা হলো গিয়ে মূল কাজ। আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, রিপন ভাই কিভাবে নেবেন আমি যাই না। রিপন ভাইয়ের নেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন তো গৃহবধূ না, 91-এ কি হলো, দেশের প্রেসিডেন্ট হয়ে গেলেন, প্রাইম মিনিস্টার হয়ে গেলেন। উনি বিশাল জ্ঞান অর্জন করে আসছিলেন তা কিন্তু না। খেয়াল করেন, ওনার কিন্তু রাষ্ট্র পরিচালনার কোনো অভিজ্ঞতা ছিল না, কিন্তু উনি একটা বেসিক কাজ করছিলেন। ওনার আশেপাশে সব এক্সপার্ট লোকগুলিকে উনি নিয়ে বসছিলেন। এত এক্সপার্ট লোক নিয়ে বসছিলেন, উনি যে কিছু জানেন না অথবা উনি যেগুলি এক্সপার্ট না এটা কেউ বুঝতেই পারে নাই। 5 বছর চলে গেছে, 5 বছরে দেখে দেখে অনেক কিছু শিখা ফেলেছেন। ভাই এইটা হলো সিস্টেম। ওই সময় সবাই কিন্তু বলতো যে খালেদা জিয়া তো কথা কম বলেন, তোমরা তো কথা বলার দরকার পড়তো না, উনি তো এই লোকগুলিকে কাজ করাইতেন। তো আপনি জানেন না, ঠিক আছে, রাজা মশাই জানে না, কিন্তু তখন যাদের সামনে বক্তৃতা দেওয়া হয় তাদেরকে গুরুত্ব দেওয়া হয়। আজকে যদি ছাত্রদের সামনে উনি বক্তৃতা দিতেন, উনি বলতেন যে ছাত্রদের ছাড়া কিছু হবে না। শিক্ষকদের সামনে বক্তৃতা দিতেন, বলতেন শিক্ষকটাই মূল। এটা সবাই বক্তৃতা কিন্তু সবারই গুরুত্ব আছে, সবারই গুরুত্ব আছে, মানে এটা উনার কেবল না, এটা যে কেউ রিপন ভাই বড় নেতা, ওনাকে নিয়ে বসাই দেন ছাত্রদের সামনে, উনি বলবেন যে ছাত্ররাই মূল। আবার কৃষকের সামনে বসাই দেন, বলবেন যে কৃষকরা প্রধান না করে দেশ চলবে না, কারণ যাদের সামনে আছে তাদের কথা বলবেন। এখন উনি বলেছেন, কি উচ্চারণ করেছেন সেটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্টটা হলো ওনারা কি করছেন, সেটা হলো গুরুত্বপূর্ণ। পুলিশের সঙ্গে আমাদের পুলিশ যে মানে বিগত সরকারের আমলে যে পুলিশ ছিল, পুলিশ তো ওই পুলিশই আছে না, এবং বিগত সরকারের আমলে আমাদের পুলিশ বাহিনী শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছিল সরকারকে টিকিয়ে রাখার জন্য। আর্মি চেষ্টা করে নাই, কিন্তু আর্মি চেষ্টা করে নাই বলে আর্মি বরং জনগণের পক্ষে ছিল। আর্মি জনগণের পক্ষে ছিল বলেই কিন্তু বিপ্লবটা সফল, আন্দোলনটা সফল হয়েছিল। এটা বাস্তবতা ভাই, আমি যতটুকু বুঝি সেটা আমি বললাম। আর্মি যদি গুলি করতো, মানে সরাসরি পুলিশের মতো অ্যাগ্রেসিভ হইতো, তাহলে আরও রক্তক্ষয় হতো। কোনো কিছু থেমে থাকে না, হয়তো একসময় বিজয় আসতো, আরও রক্তের বিনিময় হতো। সেটা পুলিশ শেষ পর্যন্ত চেষ্টা করেছে। কেন করেছে? পুলিশের প্রত্যেকটা কনস্টেবলকে মনে প্রাণে শেখ হাসিনাকে ভালোবাসতো তা না, কিন্তু পুলিশের যারা মূল কমান্ড, এই বাহিনীগুলোর মূল জিনিসটা কি, তারা কিন্তু কমান্ড মেনে চলে। কি আর্মি, কি পুলিশ, কি আনসার পর্যন্ত কমান্ড তারা মেনে চলে। যখন কমান্ড না মানে তখন তারা বিদ্রোহ করে। তো এখানে কিন্তু কমান্ড ছিল সরকারের পক্ষে পুলিশের, আর্মির কমান্ড ছিল সরকার জনগণের পক্ষে। মানে শেষ মুহূর্ত বন্ধ বলছি, একটা পর্যায়ে বন্ধ ছিল ওদের পক্ষে, পরে দিয়ে আসছে। এখন তারপরে তো সরকারের পতন হয়েছে, তো পুলিশ যার পক্ষে, মানে পুলিশের কমান্ড যার পক্ষে কাজ করেছে, তা আপনারা কী করেছেন, পুলিশের মাথাগুলিকে ছেটে ফেলছে, কিন্তু অলরেডি ছেটে ফেলা হয়েছে। যার মানে যারা কমান্ডিং পজিশনগুলি ছিল তারা এখন আর কেউ নাই। তাহলে যে পুলিশগুলো আছে সেই পুলিশগুলি কেমন প্রতিদ্বন্দ্বী, সেই পুলিশগুলি কি এই আন্দোলনের পক্ষের যারা শক্তি তাদের প্রতিদ্বন্দ্বী? কিন্তু আপনি প্রতিদ্বন্দ্বী বানিয়ে রেখেছেন। কিভাবে বানিয়ে রেখেছেন? এভাবে যে পুলিশের মধ্যে সে মনোবলটা ফিরে আসছে না। কেন আসছে না? এই কারণে যে পুলিশ মনে করে যে তারা আসলে এই সরকারের কাছে অতটা আদৃত নয়, অতটা। সেটা কি 5ই আগস্টের পরে তাদের উপর যে হামলা হয়েছিল, বিভিন্ন জায়গায় হয়েছিল। আপনি আমাকে বলেন, আন্দোলনের পুলিশের সঙ্গে মানুষের আন্দোলনকারী বীরত্ব বেসিক্যালি ছিল শহর কেন্দ্রিক, কিন্তু গ্রামাঞ্চলেও তো পুলিশের উপর হামলা হয়েছিল। একদম প্রত্যন্ত অঞ্চলে কিন্তু পুলিশ ফাঁড়িতে হামলা হয়েছিল, লুট হয়েছিল,
হয়েছিল কিনা? সবচেয়ে বড় হামলাটা হলো এনায়েতপুরে। হ্যাঁ, ওখানে যে আগুন ধরিয়ে দেওয়া হলো, ওখানে কি আন্দোলন ছিল খুব বেশি একটা? ওখানে কি পুলিশ কারোর প্রতি গুলি ছুঁড়েছিল? ছুঁয়ে নাই তো। কিন্তু এটাকে অনেকে বলেন যে এই 16 বছর পুলিশের ভূমিকার কারণে জনগণ সারা দেশে পুলিশের উপর এক রকমের ক্ষোভ প্রকাশ বিষয়টা আমি সেরকম মনে করি না। আমি সেরকম ভাবে মনে করি না যে 16 বছরে তো আর্মির ভূমিকা একরকম ছিল। ভাইরে, এই সমস্ত বাহিনীর ভূমিকাটা বেসিক্যালি নির্ভর করে কমান্ডিং পজিশনগুলির উপর। এই আর্মি 2018 নির্বাচনে যে ভূমিকা রাখছে, এই আর্মি 2014 নির্বাচনে যে ভূমিকা রাখছে, এই আর্মি এমনকি 2024 জানুয়ারি নির্বাচনে যে ভূমিকা রাখছে, সে আর্মি কি জুলাই আসে ওই ভূমিকা রাখছে? রাখেনি তো। একই তো আর্মি, একই তো। তার মানে সিচুয়েশনটা নির্ভর করে যে কমান্ডিং যা পজিশন আছে তাদের কি অবস্থা তার উপর। এখন মনে করেন এসপি সাহেব বলতেছে পুলিশকে যে তুমি লাঠি চার্জ করো, ওই কনস্টেবলের বাপের ক্ষমতা আছে লাঠি চার্জ না করার? আছে ভাই বলেন? নাই তো। এখন ওই কনস্টেবল মারা গেল, আপনি ডিক্লেয়ার করে দিলেন যে এটা কোনো বিচার হবে না। ডিক্লেয়ার তো আপনি করছেন, বিচার হবে না কোনো, ইন্ডিমিনি দিয়ে দিয়েছেন আপনি। ওই কনস্টেবল 5 থেকে 8 অগস্টের সময়, হ্যাঁ, ওই কনস্টেবলের বাচ্চা কাচ্চা নাই, ওদের সংসার নাই। ওই কনস্টেবলের মৃত্যুর ফলে তার ফ্যামিলির যে অবস্থাটা দাঁড়াইছে, সেই ফ্যামিলিকে আপনার দেশের নাগরিক না, তার প্রতি এই রাষ্ট্রের কোনো দায়িত্ব নাই। দায়িত্ব আপনি পালন করছেন। আমি আমার ফ্যামিলিতে যদি এটা হত্যা হয়, কারণ আমার ভাই হত্যা হলো, আমি বিচার করলাম যে আমি এটা বিচার চাই, বিচার হলো, খুনিকে ধরা হলো, খুনিকে ফাঁসি দেওয়া হলো, আমার ভাই ফেরত আসবে? আসবে না কিন্তু। তাও আমি বিচারটা চাই কেন? আমি জানি আমি আমার ভাইকে ফেরত পাবো না, তাও আমি বিচারটা চাই কেন? মানসিক শান্তির জন্য। মানসিক শান্তি যেন এই ঘটনাটা আবার রিপিট না হয় সেই জন্য চাই। এই তো চাই, বলেছে এটাই। তাহলে ওই পুলিশ কর্মকর্তা ও তো অর্ডার ফলো করছে রে ভাই। এখন তার সহকর্মীকে আছে, আপনি বলতেছেন যে তোমার সহকর্মী যে মারা গেছে তার কোনো বিচার আমরা করবো না, তুমি আসো আমার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করো, করবে? আপনি মানবিক, ওদের মানুষ হিসেবে রবট তো না, মানুষ তো একটা না। তার সঙ্গে গতকালকে একসঙ্গে বসে তারা খাওয়া দাওয়া করছে, একসঙ্গে বসে লেফট রাইট করছে। সে কমান্ডারের অর্ডার ফলো করতে যে সে মারা গেছে, অথবা সে কিছুই করে নাই, আরেকজন গুলি করছে, ওরা পাল্টা মারছে, এর গায়ে লেগে মরে গেছে। কিন্তু তার এই মৃত্যুর কোনো বিচার তো হবে না, কোনো ক্ষতিপূরণ হবে না, তার ফ্যামিলির কেউ কোনো ক্ষতিপূরণ পাবে না, তার ফ্যামিলি রাস্তায় ফ্যাফে করে ঘুরবে। আর তার সহকর্মীকে আপনি বলবেন তুমি তোমার পূর্ণ উদ্যমে আসো, আমরা কাজ করি, করবে? করবে? এটা করা সম্ভব? তাহলে পুলিশকে যতক্ষণ পর্যন্ত আপনি মোটিভেটেড না করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত এই পুলিশের কাছ থেকে সার্ভিস পাবেন না। এখন আপনি বলেন তাহলে পুলিশটা এটা হবে না, সব পুলিশ বাদ দেন। সব পুলিশ বাদ দেন আপনি, সে বাস্তবতা আপনার আছে, পারলে বাদ দেন। বাদ দিয়ে আপনি সব পুলিশ কোত্থেকে নেবেন? ভাই, দেশ চলছে কমন সেন্সের উপর, দেশ চলছে অ্যাডহক ভিত্তিতে। কয়েকদিন আগে দেখেন না, আমাদের কমিশনার সাহেব বলছে কিছু সাহায্যকারী পুলিশ নেবে। সাহায্যকারী পুলিশটা কারা? গেলি সিকিউরিটি গার্ড। আপনি বন্ধু বান্ধব আত্মীয় ধরে নিয়ে আসবেন যে তুমি পুরো বেতন পাবা, তোমার অ্যারেস্ট করার ক্ষমতা আছে, তোমাকে ওইটা করার ক্ষমতা, সব ক্ষমতা আপনি দিয়ে দিচ্ছেন। আচ্ছা, একজন ছিনতাই করে দৌড় দিল, তাকে তো দৌড়ে ধরতে হবে। এই লোক দৌড় জানে, যারা আপনি নিয়ে আসতেছেন, তো দৌড় দিতে পারবো না, এর কোনো ট্রেনিং আছে? নাই তো। তাকে আপনি নিয়োগ দিয়ে দিলেন, এবং আমাদের কমিশনার সাহেব বলেন ওনার নাকি এটার নিয়োগ দেওয়ার এখতিয়ার আছে, এখতিয়ার আপনি প্রয়োগ করলেন। বুঝলাম ভাই, তাহলে আপনি এই কাজটা আপনি তো আনসার নিয়ে এসে করতে পারতেন। আনসারে তো অন্তত দৌড় দেওয়ার দক্ষতাটা আছে, আনসার তো অন্তত আরো অনেক প্রশিক্ষণ আছে। তাহলে এগুলি কেন হচ্ছে? এগুলি চলছে কমন সেন্স দিয়ে। কমন সেন্স গুরুত্বপূর্ণ জিনিস, কিন্তু আমি কিন্তু বলি কমন সেন্স কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। কিন্তু একটা কথা মাথায় রাখবেন যে কমন সেন্স দিয়ে না বড় কাজ হয় না। আপনি কমন সেন্স বলছেন, কিন্তু বিভিন্ন স্টেপস গত 7 মাসে যা নেওয়া হয়েছে পুলিশ সংক্রান্ত, এগুলো কি এক ধরনের এক্সপেরিমেন্ট? এগুলো এক্সপেরিমেন্ট না, এগুলো ওনারা এইটুকুই পারেন। যারা নিয়েছেন এই স্টেপগুলি দিয়া, আপনি যে লোকগুলি স্টেপগুলি গ্রহণ করেছেন তাদের দক্ষতাকে বিচার করবেন আপনি, যে ওনারা আসলে এইটাই পারে, এইটাই ওনাদের যোগ্যতা, এইটুকুই ওনাদের যোগ্যতা।
এবং এটাই পারে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী। আপনি কি মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী দেশের আইন শৃঙ্খলা নিয়ে চিন্তিত না? চিন্তিত, উনি বিরাট চিন্তিত, কিন্তু ওনার চিন্তার ফল হলো এইটুক, উনি এইটুকুই পারেন, আর পারেন না রে ভাই। এখন যে যা পারেন, ধরেন আপনি আমাকে বললেন যে এখান থেকে জাম্প করো, আমি কতটুকু জাম্প করে যাইতে পারবো? রিপন ভাই হয়তো নিয়মিত ব্যায়াম ট্যাপ করে, উনি যা যাবেন আমি তার অর্ধেকে যাইতে পারবো না, ধরেন আমি পারলাম না। এখন আপনি তো আমাকে বলেন যে তুমি যাও, তোমাকে 1 কোটি টাকা দেবো, 1 কোটি কেন, আপনি আমার 100 কোটি টাকা দেন। আমাদের আবার দৌড় দেওয়া ওরা পলিটিক্যাল লোক দৌড়াদৌড়ি করছে, এখন আমাকে তো আপনি 1 কোটি টাকা 100 কোটি টাকাও দেন, আমার সক্ষমতা হলো 7 ফিট, ওই টাকা দিয়ে কি আপনি আমাকে 14 ফিট নেওয়াতে পারবেন ভাই? পারবেন না তো। উনি তার মানে পারবেন। এখানে সঠিক লোক নির্বাচনটা গুরুত্ব। হ্যাঁ, এতক্ষণে আসছেন পয়েন্টে।